আচ্ছা, একবার ভাবুন তো, বিভিন্ন মহাদেশে ছড়িয়ে থাকা কত আলাদা সংস্কৃতি, আলাদা রাজনীতির কয়েক ডজন দেশকে এক সুরে কথা বলানো, এটা কি সহজ কাজ? না, একদমই না। কিন্তু ঠিক এই প্রায় অসম্ভব কাজটাকেই সম্ভব করার লক্ষ্য নিয়ে জন্ম হয়েছিল একটা বিশাল সংগঠনের। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একটু গভীরে যাই আর দেখি সেই স্বপ্নটা আসলে কতটা পূরণ হয়েছে। হ্যাঁ, ৫৭। এই বিশাল সংখ্যাটা হল অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসি এর সদস্য রাষ্ট্রের সংখ্যা। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে ৫৭টা দেশ, তারা কি আসলেই একসাথে একটা শক্তিশালী ঐক্যবদ্ধ গলসে কথা বলতে পারে, নাকি এটা কেবলই একটা নামকা ওয়াস্তে জোট? তো এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা কি দেখব? প্রথমে দেখব ওআইসির ঐক্যের প্রতিশ্রুতি কিভাবে শুরু হলো, তাদের আনুষ্ঠানিক ম্যান্ডেট কি ছিল। এরপর আমরা সোজা চলে যাব বাস্তবতায়, বিভিন্ন সংঘাতে তাদের ভূমিকা ঠিক কেমন ছিল, আর সবশেষে এই ব্যর্থতার পেছনের কারণ আর কোনো সংস্কারের সম্ভাবনা আছে কিনা সেটাও আলোচনা করব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। দেখুন, ওআইসি এর জন্ম কিন্তু কোনো সাধারণ পরিস্থিতিতে হয়নি। এর ভিত্তিটা তৈরি হয়েছিল একটা গভীর সংকট আর বিশাল এক সম্মিলিত ক্ষোভের ওপর। ব্যাপারটা হলো ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকেই মুসলিম বিশ্বে একটা চাপা উত্তেজনা কিন্তু ছিলই। কিন্তু আসল যে ঘটনাটা সবকিছু বদলে দেয় সেটা ঘটে ১৯৬৯ সালে। জেরুজালেমের আল আকসা মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর এই একটা ঘটনাই যেন বারুদে আগুন লাগিয়ে দিল। এর প্রতিক্রিয়ায় মুসলিম দেশগুলো এমন অবিশ্বাস্য দ্রুততায় এক হল যে মাত্র ১ মাসের মধ্যেই মরক্কোর রবাতে জন্ম নিল ওআইসি। আর এর লক্ষ্যটা ছিল খুবই পরিষ্কার, আর সত্যি বলতে বেশ উচ্চাকাঙ্ক্ষী। লক্ষ্যটা কি ছিল? তৎকালীন বিশ্বের প্রায় ৮০ কোটি মুসলমানের মধ্যে ঐক্য আর সংহতিকে আরও মজবুত করা, মানে মুসলিম বিশ্বের জন্য একটা সম্মিলিত প্ল্যাটফর্ম তৈরির এক বিশাল উদ্যোগ ছিল এটা। আচ্ছা, লক্ষ্য তো না হয় বোঝা গেল, কিন্তু এই সংগঠনটার আনুষ্ঠানিক কাজগুলো ঠিক কি ছিল? চলুন দেখা যাক। তাদের পুরো প্রতিশ্রুতির ভিত্তিটা ছিল আসলে ৪টা মূল স্তম্ভের উপর। ওআইসির যে সনদ, মানে তাদের যে গঠনতন্ত্র, সেই অনুযায়ী তাদের কাজের পরিধি ছিল কিন্তু বিশাল। যেমন ধরুন, অর্থনৈতিক দিকে দারিদ্র্য দূর করা, সাংস্কৃতিক দিকে শিক্ষার প্রসার, রাজনৈতিকভাবে ফিলিস্তিনিদের অধিকারের জন্য লড়া, আবার মানবিক দিক থেকে যে কোনো দুর্যোগে সাহায্য করা, এই সব কিছুই তাদের ঘোষিত লক্ষ্যের মধ্যে ছিল। এখন দেখুন, কাগজে কলমে এই লক্ষ্যগুলো তো খুবই মহৎ, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, যখন সত্যি সত্যি সংকট এসেছে, তখন ওআইসি কি তার এই প্রতিশ্রুতি রাখতে পেরেছে? প্রাপ্ত তথ্যগুলো যখন বিশ্লেষণ করা হয়, তখন কিন্তু বেশ ভিন্ন, আর সত্যি বলতে হতাশাজনক একটা চিত্রই সামনে আসে। তো চলুন এবার আমরা একটু বাস্তবতার কঠিন জমিতে নেমে আসি আর দেখি ওআইসির ভূমিকাটা ঠিক কেমন ছিল। বেশ কয়েকটা বড় বড় সংঘাতে সংস্থাটার ভূমিকা বিশ্লেষণ করলেই এই হতাশার কারণটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর মূল সমস্যাটা ঠিক এখানেই। ওআইসির বিবৃতির ভাষা যতটা জোরালো হয়, তাদের পদক্ষেপগুলো ঠিক ততটাই দুর্বল। আর এই যে কথার সাথে কাজের বিশাল ফারাক, এটাই সংস্থাটার সবচেয়ে বড় সমালোচনার জায়গা হয়ে দাঁড়িয়েছে। গাজা সংঘাতের দিকে তাকালেই এই ফারাকটা একদম চোখে পড়ে। দেখুন, একদিকে সৌদি আরব আর ইরানের মতো দেশগুলোর নিজেদের মধ্যে রাজনৈতিক রেষারেষি, আবার অন্যদিকে কিছু সদস্য রাষ্ট্র ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডসের মতো চুক্তি করছে। এই সব কিছু মিলিয়ে একটা ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া তো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এর সাথে তো নেতৃত্বের সংকটও আছে। ফলাফল, তীব্র নিন্দা জানানো ছাড়া আর কিছুই করার থাকে না। এমনকি জাতিসংঘে একটা যৌথ প্রস্তাব পাশ করানোর মতো কার্যকর পদক্ষেপও নিতে পারেনি সংস্থাটা। ইয়েমেনের ক্ষেত্রে বিষয়টা ছিল আরও জটিল। অনেকেই মনে করেন সংস্থাটা সৌদি নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিয়ে তার নিরপেক্ষতাটাই হারিয়ে ফেলে। আর এর ফল কি হলো? মুসলিম বিশ্বের অন্যতম ভয়াবহ একটা মানবিক বিপর্যয় ঘটল। কিন্তু ওআইসি কোনো বড় মাপের সমন্বিত সাহায্য নিয়ে এগিয়ে আসতে পারল না। আর এর একটা বড় কারণ হিসেবে দায়ী করা হয় শক্তিশালী সদস্য দেশগুলোর প্রভাবকে। তো প্রশ্ন হলো, কেন এমনটা হয়? কেন এই সংগঠনটা তার এত মহৎ লক্ষ্য পূরণে বারবার ব্যর্থ হচ্ছে? এর পেছনে কিন্তু কয়েকটা গভীর কাঠামোগত কারণ আছে। এই তুলনাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। একবার ভাবুন তো, সেই ১৯৭৩ সালের কথা। তখন তেল উৎপাদনকারী মুসলিম দেশগুলো তেলকে একটা শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। আর আজ সেই অর্থনৈতিক শক্তি কিন্তু এখনও আছে, কিন্তু সাম্প্রতিক সংকটগুলোতে তার ছিটে ফোটাও ব্যবহার দেখা যায়নি। এটা আসলে ওআইসির ইচ্ছাশক্তি আর ক্ষমতার যে একটা বড় পরিবর্তন হয়েছে সেদিকেই পরিষ্কারভাবে ইঙ্গিত করে। এই যে অকার্যকারিতা, এটা আসলে একটা দুষ্টু চক্রের মতো কাজ করে। দেখুন, শুরুটা হয় ১ নম্বর পয়েন্ট থেকে, মানে সদস্য দেশগুলোর নিজেদের মধ্যে রাজনৈতিক বিভেদ।
এই বিভেদ থেকেই তৈরি হয় ২ নম্বরে থাকা নেতৃত্বের সংকট, কারণ কেউ কাউকে মানতে চায় না, কোনো একক নেতৃত্ব উঠে আসতে পারে না। এরপর আসে ৩ নম্বর পয়েন্ট, কাঠামোগত দুর্বলতা। এর ফলে কোনো সিদ্ধান্ত নেওয়া হলেও সেটা সদস্য দেশগুলো মানতে বাধ্য নয়। আর এই সবকিছুর চূড়ান্ত ফলাফল কি? ৪ নম্বর পয়েন্ট, অর্থহীন আর অকার্যকর পদক্ষেপ। আর এই সমস্যাগুলো কিন্তু শুধু গাজা বা ইয়েমেনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা একটা ধারাবাহিক প্যাটার্ন। কাশ্মীর বলুন, বসনিয়া বলুন, চেচনিয়া, ইরাক, ফিলিস্তিন, প্রায় প্রত্যেকটা বড় ভূ রাজনৈতিক সংকটে ওআইসির এই নিষ্ক্রিয়তাটা দেখা গেছে। এমনকি তাদের হাতে যে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা, যেটাকে পেট্রোডলার বলা হয়, সেটাকেও তারা একটা সম্মিলিত শক্তিতে রূপান্তর করতে পারেনি। এত সব সমালোচনা আর ব্যর্থতার গল্পের পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, তাহলে ভবিষ্যৎ কি? ওআইসি কি এভাবেই থেকে যাবে, নাকি এর কোনো পরিবর্তনের সম্ভাবনা আসলেই আছে? দেখুন, এই পুরো পর্যালোচনার চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু খুবই পরিষ্কার। যদি ওআইসিকে মুসলিম বিশ্বর একটা সত্যিকারের কার্যকর আর প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করতে হয়, তাহলে এর ভেতরে বড় ধরনের সংস্কার আনা ছাড়া আর কোনো পথ খোলা নেই। শেষ পর্যন্ত এই বড় প্রশ্নটাই কিন্তু আমাদের সামনে থেকে যায়, যে সংগঠনটা একদিন এত আশা নিয়ে ঐক্যের প্রতীক হিসেবে যাত্রা শুরু করেছিল, তাকে আজকের এই জটিল আর বিভক্ত পৃথিবীতে একটা সত্যিকারের কার্যকরী শক্তিতে পরিণত করতে ঠিক কী প্রয়োজন? এর উত্তরটা হয়তো ভবিষ্যতের হাতেই তোলা রইল।